স্টেট জিএসটি থেকে রেকর্ড আয়, স্টেট জিএসটি থেকে রাজ্যের রেকর্ড আয়, স্টেট জিএসটি থেকে ৩৮,০০০ কোটি টাকা আয়। গত বছরের তুলনায় ১০% বেশি আয় রাজ্যের। রাজস্ব থেকে রাজ্যের আয় ১৫,০০০ কোটি টাকা। জিএসটি থেকে সর্বোচ্চ আয় অক্টোবর থেকে ডিসেম্বরে। কলকাতায় গঙ্গার নিচে ফের সুড়ঙ্গ। মেট্রোর পর এবার সুড়ঙ্গে চলবে ট্রাক। উদ্যোগী কেন্দ্রীয় সরকার। গঙ্গার নিচে প্রস্তাবিত সুড়ঙ্গের নকশা তৈরি করেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। নিউজ 18 বাংলায় সুড়ঙ্গের এক্সক্লুসিভ নকশা। কলকাতায় গঙ্গার নিচের সুড়ঙ্গে মেট্রো চলে, এবার চলবে ট্রাক। তৈরি হবে নতুন সুড়ঙ্গ। এমনই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় জাহাজ এবং সড়ক পরিবহন মন্ত্রক। গঙ্গার নিচে সেই প্রস্তাবিত সুড়ঙ্গের নকশা তৈরি করেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। নিউজ 18 বাংলার হাতে সেই সুড়ঙ্গের নকশা। কলকাতার দিকে সুড়ঙ্গের দুটো মুখ, একটা তারাতলায়, অপরটি গার্ডেন রিচে। সুড়ঙ্গ শেষ হবে হাওড়ার আলমপুরে। 16 নম্বর জাতীয় সড়কে মিশবে। এই সুড়ঙ্গের মোট দৈর্ঘ্য 15.7 কিলোমিটার। এর মধ্যে গঙ্গার নিচে থাকবে 8.5 কিলোমিটার। এই প্রকল্পের সম্ভাব্য খরচ 11,000 কোটি টাকা। সুড়ঙ্গে 5.10 মিটার উচ্চতার ট্রাক যাতায়াত করতে পারবে। তারাতলা রোডের ওপরে কলকাতা বন্দর কর্তৃপক্ষের একাধিক জায়গা রয়েছে। তারাতলা রোডের ওপরে যেখানে নেচার পার্ক রয়েছে, সেই জায়গাতে একাধিক জায়গার সংযোগও রয়েছে। সেখান থেকেই একটি টানেলের মুখ তৈরি করা হবে, যেখান থেকে কলকাতা থেকে হাওড়ার উদ্দেশ্যে গাড়ি যেতে পারবে। হাওড়া থেকে কলকাতার দিকে এই সুড়ঙ্গ ব্যবহার করে পণ্যবাহী গাড়ি আসা যাওয়া করতে পারবে। দিন দিন বন্দর এলাকার জনঘনত্ব বাড়ছে, মালবাহী গাড়ির সংখ্যাও বেড়েছে। এর ফলে কলকাতার বন্দর এলাকায় যানজট আগের থেকে অনেক বেড়েছে। এই সমস্যা সমাধানের জন্য 2022 সালে গঙ্গার নিচ দিয়ে ট্রাক চালানোর পরিকল্পনা করে নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। সেটাই এবার বাস্তবায়নের পথে। খিদিরপুর থেকে পেরিয়ে গিয়ে একেবারে গার্ডেন রিচ পর্যন্ত অংশের সিজিআর রোডের ওপরে গাড়ির চাপ মারাত্মক থাকে এবং দিন রাতের বেশিরভাগ সময় এখানেও একাধিক বন্দরমুখী গাড়ির যাতায়াত বাড়ে। তো এই সিজিআর রোডের অপর একটি টানেলের মুখ তৈরি করা হবে, যেখান থেকে টানেলের মধ্যে ঢোকা এবং বেরোনোর জন্য ব্যবস্থা থাকবে। বেলজিয়ামের শেল্ড নদীতে এই ধরনের সুড়ঙ্গ আছে। সেখানকার অ্যান্টওয়ার্থ বন্দর এলাকার যানজট এড়াতে তৈরি করা হয়। গঙ্গার জলস্তর যেখানে মাটি ছুঁয়েছে তার 38 মিটার নিচে তৈরি হবে সুড়ঙ্গ। গঙ্গা বা হুগলি নদীর যে জলস্তর, সেখান থেকে 38 মিটার নিচে এই টানেল দুটি তৈরি করা হবে এবং এই টানেল দুটি তৈরি করার ক্ষেত্রে যে সয়েল টেস্টের রিপোর্ট, তাও যথেষ্ট আশাব্যঞ্জক। ইতিমধ্যেই কলকাতা শহরে গঙ্গার নিচ দিয়ে টানেল দিয়ে মেট্রো দৌড়য়, ফলে এই টানেল তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না, এমনটাই মনে করছেন প্রযুক্তিবিদরাও। বন্দর কর্তৃপক্ষের দাবি, গঙ্গার নিচের সুড়ঙ্গে ট্রাক চলাচল শুরু হলে কলকাতা বন্দর সংলগ্ন এলাকার যানজট অনেকটাই কমবে, গাড়ির জ্বালানি খরচ কমবে, দূষণও কমবে, আর্থিক উন্নতি হবে। একই সঙ্গে সুড়ঙ্গ থেকে বেরিয়ে যদি কেউ চান রেলপথেও পণ্যকে পরিবহন করতে চান, তাহলে সাকরাইলে রেলের যে ইয়ার্ড রয়েছে সেখানেও একটি র্যাম্পের ব্যবস্থা করে দেওয়া হবে। ফলে সব মিলিয়ে যানজটকে কমিয়ে দ্রুত পণ্য পরিষেবা স্বাভাবিক করার জন্য হাওড়া এবং কলকাতা এবং গোটা রাজ্যের ক্ষেত্রেও গঙ্গার নিচের বা হুগলি নদীর নিচের এই দুটি প্রস্তাবিত টানেল উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে, এমনটাই মনে করছে কেন্দ্রীয় সরকার এবং সে কারণেই তারা রাজ্যেরও সহযোগিতা চায়। ক্যামেরায় বিপুল ঘোষের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। সরকারি আবাসনে সরকারি কর্মীদের দেখা নেই। কেউ থেকে গিয়েছেন অবসরের পরেও, কেউ আবার অবসরের পর মারা গিয়েছেন। তার পরিবার রয়ে গিয়েছে সরকারি আবাসনে। বরিশা সল্টলেকের পর এবার সরকারি আবাসনের দখলদারির ছবি বেলগাছিয়া এবং দমদম 7 ট্যাঙ্কে। রাজ্য সরকারের আবাসন, রাজ্য সরকারি কর্মীদের থাকার জন্য ফ্ল্যাট, এই সব ফ্ল্যাটই রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন না। কোথাও সরকারি আবাসনে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে, কেউ আবার অবসরের পরেও থেকে গেছেন সরকারি ফ্ল্যাটে। যেমন বেলগাছিয়ার সরকারি আবাসন, এখানে বেআইনি দখলদারদের উঠে যেতে বলে টাঙানো হয়েছে নোটিশ, কিন্তু সে আর মানছে কে? হাইকোর্টের নির্দেশের পর নিউজ 18 বাংলা রাস্তায় নামে, বিভিন্ন সরকারি আবাসন ঘুরে দেখে এবং দুদিন ধরে এই সরকারি আবাসন ঘুরে দেখার পর 3 দিনের দিন যখন আমরা বেলগাছিয়ার সরকারি আবাসনে এলাম, সেখানেও কিন্তু একই ছবি।
আপনি অবসরপ্রাপ্ত তো, হ্যাঁ তবুও আছেন। হ্যাঁ আছি, হ্যাঁ থাকবো। কেন আমি একা নয়, এখানে 50 জন আছে, বাইরে লিস্ট লাগানো আছে। কেউ কেউ আবার ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। থেকে আসছেন আপনি? নিউজ 18 থেকে দরজাটা একটু খুলুন। আমরা এখন এ ব্যাপারে কোনো কথা বলবো না। একটু তো বেআইনি আছি, এটা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে উপায় থাকলে আমি থাকতাম না। রিটায়ার্ড মানুষের একটা দেখুন চারিদিক থেকে একটু চাপ হয়ে গেছে। বলা হয়েছে চিঠি দেওয়া হয়, চিঠিতে ছিঁড়ে ফেলে দেয়। মাঝখান থেকে আমরা মানে সাফার হচ্ছি, মানে কোনো কিছু সুবিধা পাচ্ছি না ওদের জন্য। ওদের 18 জনের মতন আছে। এই জল পড়ে যাচ্ছে, বাথরুমে ভাঙা, ডাইনিং রান্নাঘরে জানলা ভাঙা। দমদম 7 ট্যাঙ্ক, এখানকার সরকারি আবাসনেও একই ছবি, এখানেও সেই দখলদারি। বাবা জব করতো, বাবা মারা গেছে, ছাড়বো কোয়ার্টার আমরা। এই 6 মাস দিয়ে টাইম দিয়েছে ছাড়া। আপনি কত বছর আছেন এখানে? এখানে তো অনেক বছর দিয়ে আছে। কি চাকরি করতে? বাবা করতো, এখন আর করেন না। না রিটায়ার হয়ে গেছে। এই যে ঘরটা তো সরকারি, সরকারি আবাসন কে পেয়েছে? ও আমার ছেলের শাশুড়ি, না রিটায়ার হয়ে গেছে। এই ঘর ছাড়ার কথা বলা হয়নি? হ্যাঁ বলা হয়েছিল, নোটিশ তো দিয়েছে, যে কোনো ব্যবস্থা করতে হবে। সরকারি আবাসনে দখলদারি, পশ্চিম বর্ধমানের এমনই এক সরকারি আবাসন বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। গত বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের কর্মীদের সমস্যা প্রসঙ্গ উঠে আসে। ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্য সরকারের থেকে তারা জানতে চায়, কলকাতায় রাজ্য সরকারের আবাসনগুলি কি অবস্থায় আছে, রাজ্য সরকারি আবাসনগুলিতে কতজন কর্মরত সরকারি কর্মী থাকেন, সরকারি আবাসনে কত ফ্ল্যাট দখল হয়ে গেছে। নিউজ 18 বাংলা। ইউনুসের উর্দু প্রীতি, উর্দু একাডেমি তৈরির প্রস্তাব প্রেস সচিবের। বাংলা ভাষার মাসে উর্দু একাডেমি গড়ার প্রস্তাব। সোশ্যাল মিডিয়ায় উর্দু প্রীতি শফিকুল ইসলামের। বাংলাদেশে উর্দু ভাষা টিকিয়ে রাখার উল্লেখ। শফিকুল লিখেছেন, জেনেভা ক্যাম্পে বেড়ে ওঠা বিহারি শিশুদের জন্য উর্দু শেখার একটি একাডেমি বা স্কুল গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশের অন্যান্য ভাষা বা উপভাষার মতো উর্দুকেও টিকিয়ে রাখা দরকার। বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুদের ধর্মস্থান। পাবনার দিলালপুরে কালী মন্দিরে হামলা কট্টরপন্থীদের। কালী মূর্তি ভাঙচুর, হামলায় হেফাজতে ইসলামের সদস্যরা জড়িত বলে দাবি করছেন স্থানীয়রা। বাংলাদেশে ফের মন্দিরে হামলা। এবার পাবনায় কালী মন্দিরে হামলা কট্টরপন্থীদের। পাবনার দিলালপুরে কালী মন্দিরে হামলা।